হ্যালো অ্যান্ড নমস্কার। চলো আজকের সেট 4 নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। ঠিক আছে, কনস্টিটিউশনের যে সিরিজটা আমাদের চলছে তার সেট 4 আজকে মেকিং অফ দ্য কনস্টিটিউশন এবং স্যালিয়েন্ট ফিচার্স নিয়ে আমাদের আলোচনা। চলো শুরু করা যাক। আর্টিকেল 368 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, অর্থাৎ আর্টিকেল 368 কনস্টিটিউশনের কি নিয়ে ডিল করে? অপশন এতে কি বলেছে? দ্য পাওয়ার অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 368 যদি আমরা দেখি তাহলে এটা অ্যামেন্ডমেন্টের প্রসঙ্গে বলা হয়েছে। আর্টিকেল 368, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফিনান্সিয়াল ইমার্জেন্সি যদি আমরা দেখি তাহলে এটা দেখবো আমরা আর্টিকেল 360 তে বলা আছে। আচ্ছা, ইমার্জেন্সি প্রভিশন আমরা যদি দেখি, ইমার্জেন্সি প্রভিশন, তাহলে টোটাল হচ্ছে আমাদের তিন ধরনের ইমার্জেন্সি আছে আমরা জানি। একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইমার্জেন্সি, একটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট রুল, যেটাকে অনেক সময় স্টেট ইমার্জেন্সিও বলা হয়, আর একটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352 এর মাধ্যমে লাগু হয়, প্রেসিডেন্ট রুল আর্টিকেল 356 এর মাধ্যমে লাগু হয়, আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি আমরা পড়লাম আর্টিকেল 360 এর মাধ্যমে লাগু হয়। এর মধ্যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি যে পোর্শনটা, এটা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে হয়নি। ঠিক আছে, ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের তিনবার লাগু হয়েছে। একটা হচ্ছে 1961-এ, যখন চায়নার সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, আর একটা হচ্ছে আমাদের 1971-এ, 61-62 এটা বলে রাখি। আর এটা হচ্ছে যখন পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে বাংলাদেশ লিবারেশন। এটা হচ্ছে বাংলাদেশ লিবারেশন ওয়ার যেটা। ঠিক আছে, এই 1971 এর ওয়ারের পরেই আমরা সিমলা এগ্রিমেন্ট সাইন করি 1972-তে। ঠিক আছে, খুব নিউজে আছে কদিন ধরে, তার জন্য আমি এটা বলে দিলাম। ঠিক আছে, সিমলা এগ্রিমেন্ট এই যুদ্ধে জেতার পরেই আমরা কিন্তু সাইন করি 1972-তে। আচ্ছা, আরেকবার আমাদের হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা হচ্ছে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ইমার্জেন্সি ন্যাশনাল ইমার্জেন্সি গুলোর মধ্যে। সেটা হচ্ছে 1975 এর ইমার্জেন্সি। আচ্ছা, এই দুটো ইমার্জেন্সি, অর্থাৎ 1961, 62 এবং 1971 এর এই দুটো যে ইমার্জেন্সি, এগুলো হয়েছিল এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য, এক্সটার্নাল অ্যাগ্রেশন দুটোতেই। ঠিক আছে, কিন্তু 1975 এর যে ইমার্জেন্সি, এক্ষেত্রে যে টার্মটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল ডিস্টারবেন্স। ইন্টারনাল ডিস্টারবেন্স। ঠিক আছে, যেই কারণে এইটা এত কন্ট্রোভার্সিয়াল একটা ইমার্জেন্সি, তোমরা সবাই জানো মোটামুটি, যার কারণে এর পরে এই টার্মটাকে কনস্টিটিউশন থেকে তুলে দেওয়া হয় এবং এটাকে রিপ্লেস করা হয়। তুলে দেওয়ার চেয়ে আরো ভালো যদি ওয়ার্ড ইউজ করি তাহলে সেটা হচ্ছে রিপ্লেস করা হয়। এবং কি ভাবে রিপ্লেস করা হয়? 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে করে দেওয়া হয় আর্মড রেবেলিয়ন। অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি যদি আমরা দেখি তাহলে তিনটি কারণে ন্যাশনাল ইমার্জেন্সি হতে পারে। একটা হচ্ছে ওয়ার, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর একটা হচ্ছে আর্মড রেবেলিয়ন। ঠিক আছে, আচ্ছা, এই আর্মড রেবেলিয়ন যেটা, এটাই আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, কিন্তু ইন্টারনাল ডিস্টারবেন্স টার্মটা ঠিক এতটা ক্ল্যারিফাই ছিল না যে কোনটাকে ইন্টারনাল ডিস্টারবেন্স বলা হচ্ছে। তার জন্য আমাদের এই টার্মটাকে অমিট করে 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নিয়ে আসা হয় আর্মড রেবেলিয়ন টার্মটা। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা,
প্রেসিডেন্ট রুল আমাদের অনেকবার লাগু হয়েছে, সবচেয়ে বেশি বার প্রেসিডেন্ট রুল লাগু হয়েছে হচ্ছে আমাদের পাঞ্জাবে। ওকে, আচ্ছা চলো, রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস ইন দ্য লোকসভা। লোকসভায় শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য যে রিজার্ভেশন, এটা বলা হচ্ছে আর্টিকেল 332 এর মাধ্যমে। আর্টিকেল 332 332 এর মাধ্যমে বলা হচ্ছে যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের লোকসভাতে রিজার্ভেশন দেওয়া হবে। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া যদি বলা হয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে আর্টিকেল 343। আর্টিকেল 343 কি বলেছে, আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কি থাকবে, হিন্দি থাকবে, দেবনাগরী স্ক্রিপ্ট, হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বলা আছে। ওকে, তাহলে চারটে আমরা অ্যানালিসিস করে নিলাম। চলো, হু সেড ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট? ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট। কোয়াসি ফেডারেল স্টেট কি না, প্রথমেই বলি, এই যে স্কিম অফ ফেডারেশন, স্কিম অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, সেন্টার এইটা আমাদের নেওয়া হয়েছে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। কানাডিয়ান কনস্টিটিউশন থেকে এটা আমাদের নেওয়া হয়েছে। ঠিক আছে, স্কিম অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, এটাকেই বলছে কোয়াসি ফেডারেল মডেল। অর্থাৎ আমাদের সেন্টার যেমন ইউনিটারি স্ট্রাকচার আছে সেন্টারের, তেমন ফেডারেল স্ট্রাকচারও আছে, তার জন্য এটাকে কোয়াসি ফেডারেল বলছে। ঠিক আছে, এবং এটা বলেছে আমাদের কেসি হোয়ার। ইউনিটারি ফিচার্স এর মধ্যে যদি দেখি আমি, তাহলে আমরা দেখবো আর্টিকেল 1 এর কথা, যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, আর ফেডারেল ফিচার্স এর মধ্যে কি দেখবো আমরা, আহ আমরা পার্ট 7 দেখতে পারি। পার্ট 7 কি বলছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের কথা বলা আছে। ঠিক আছে, ইউনিয়ন লিস্ট মানে এমন সাবজেক্ট যেগুলো শুধুমাত্র সেন্টারের অধিকার থাকবে রুল তৈরি করা বা ল তৈরি করার। স্টেট লিস্ট মানে এমন কিছু সাবজেক্ট যেগুলোতে শুধুমাত্র স্টেটের অধিকার থাকবে রুল তৈরি করা। এবং কনকারেন্ট লিস্ট যেটা হচ্ছে দুজন ভাগাভাগি করে রুল তৈরি করবে। এবং তার সঙ্গে এখানে আরেকটা এর মধ্যেই একটা ইউনিটারি ফিচার্স আছে, সেটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার। রেসিডুয়ারি পাওয়ার, যেটা দেওয়া আছে আবার আমাদের কাকে, সেন্টার। ঠিক আছে, এটা একটা ইউনিটারি ফিচারের মধ্যে পড়ে। চলো, which one among the following features of the Constitution of India is indicative of the fact that real executive power is vested in the Council of Ministers headed by the Prime Minister? আচ্ছা, অর্থাৎ এটার মোদ্দা কথা হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট যিনি আছেন তিনি হচ্ছে যে নমিনাল হেড, এবং আমাদের প্রাইম মিনিস্টার যিনি আছেন তিনি হচ্ছেন রিয়েল হেড। এটা আমরা কি করে বুঝতে পারি? ঠিক আছে, এটা আমরা কি করে বুঝতে পারি? তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের ফেডারালিজম নয়, রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচারও নয়, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বা ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ নয়, পার্লামেন্টারি ডেমোক্রেসি হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বা ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ এটা দেওয়া হয়েছে আমাদের আর্টিকেল 326 এর মাধ্যমে, আর্টিকেল 326 এর মাধ্যমে। এবং এখানে ফার্স্টে যে আমাদের ভোটিং এর এজ ছিল সেটা ছিল 21, পরে সেটাকে 18 করা হয়। কিসের দ্বারা? বাই 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
61st কনস্টিটিউশন, হ্যাঁ ঠিকই আছে, 1988, ঠিক আছে, 1988 সালের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটা করা হয়। 21 থেকে 18 করা হয় ভোটিং এজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? পার্ট 1, পার্ট 20, পার্ট 17 আর পার্ট 19, সরি পার্ট 9। আচ্ছা, এর মধ্যে যদি কারেক্টলি ম্যাচ বলা হয় তাহলে পার্ট 20 তে আমার অ্যামেন্ডমেন্টের কথা বলা আছে, এটা একদম ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 368, ঠিক আছে। আচ্ছা, পার্ট 17 এ ইমার্জেন্সি প্রভিশনের কথা বলা আছে, যেটা তিনটে ইমার্জেন্সি আমরা আগে দেখেছি। একটা হচ্ছে আর্টিকেল 352 ন্যাশনাল ইমার্জেন্সি, আর্টিকেল 356 প্রেসিডেন্ট রুল, এবং আর্টিকেল 360 হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আচ্ছা, এটা হচ্ছে পার্ট 9, যেটা এখানে মিউনিসিপালিটিস নয়, পার্ট 9 হচ্ছে পঞ্চায়েতি রাজের কথা বলা আছে, এবং মিউনিসিপালিটিস বলা আছে হচ্ছে পার্ট 9 এ তে মিউনিসিপালিটিস এর কথা বলা আছে। আর পার্ট 1 এ কিন্তু ইউনিয়ন টেরিটরির কথা বলা নেই। অতএব এইখানে অ্যান্সারটা কিন্তু অ্যাকচুয়ালি পার্ট 1ই হবে, মানে অপশন এই হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদিও মিউনিসিপালিটিস পার্ট 9 এ তে আছে, কিন্তু যেহেতু এটা 9 এর আন্ডারে আছে, তাই এটাকে আমরা সঠিক হিসেবে ধরতে পারি। কিন্তু পার্ট 1 এ ইউনিয়ন টেরিটরির কথা বলা নেই। পার্ট 1 এ যেটা বলা আছে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, এই কথাটা যদি আমাদের খুঁজতে হয়, সরি, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি না, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পার্ট 1 আছে বললাম, এবং ইউনিয়ন টেরিটরি যদি বলা হয় তাহলে সেটা আছে আমাদের পার্ট 8 এ। পার্ট 8 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট বললাম, ইমার্জেন্সি হয়ে গেছে, মিউনিসিপালিটিস হয়ে গেছে। পঞ্চায়েত হচ্ছে, যদি আর্টিকেল বলি তাহলে পঞ্চায়েতের আর্টিকেল হচ্ছে 243 থেকে 243 ও, এটা হচ্ছে পঞ্চায়েতের আর্টিকেল। আর মিউনিসিপালিটিস আর্টিকেল হচ্ছে 243 ও থেকে 243 জেড জি, এটা হচ্ছে আমাদের মিউনিসিপালিটিস এর আর্টিকেল। আচ্ছা, পঞ্চায়েতি রাজ আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয় বাই 72, মানে 72তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। আর এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজ যদি বলা হয়, না এটা হচ্ছে 73rd 1992 এর মাধ্যমে। আর পঞ্চায়েত, সরি, মিউনিসিপালিটি যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে 1992, একই ইয়ারে দুটো, ঠিক আছে। একটা হচ্ছে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, একটা হচ্ছে 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। ওকে, what is are the major difference between a written and unwritten constitution? অর্থাৎ লিখিত এবং অলিখিত কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য কি আছে? এটা অনেকেই ধারণা আছে যে রিটেন কনস্টিটিউশন মানে হচ্ছে লেখা, আনরিটেন কনস্টিটিউশন মানে যেটা লেখা নেই, মুখে মুখে। বিষয়টা সেটা নয়। রিটেন কনস্টিটিউশন হচ্ছে একটা সিঙ্গেল বুক, আর আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে অনেকগুলো বুকে আলাদা 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 ল লেখা আছে। একটা লাইব্রেরি টাইপের ধরতে পারো। সেখানে গিয়ে তোমার মনে হলো আজকের এটা, এই লটা দরকার, এই বইটা নিলাম, কালকে এই লটা দরকার, ওই বইটা নিলাম, সেটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। আচ্ছা, এখানে যেটা বলেছে, a written constitution is the formal source of all constitutional laws in the country and the unwritten constitution is not the formal source, যেটা আমি এক্ষুনি বললাম। রিটেন কনস্টিটিউশন হবে একটা বইতে, ঠিক আছে, একদম ফর্মাল ল আকারে এরকম লেখা থাকবে। আনরিটেন কনস্টিটিউশন হচ্ছে একটা, তুমি পুরো ঘর ধরো, ঠিক আছে, এই ঘরে ধর এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে, সবগুলোতে আলাদা আলাদা ল লেখা আছে, এবং তাদের ভিত্তিতে
যে লটা যখন দরকার সেই সেই বইটা তখন ইউজ করা হয়। A written constitution is entirely codified whereas unwritten constitution is not. ওটাই entirely codified করা আছে এখানে, কিন্তু unwritten constitution codified করা নেই, এইভাবে আলাদা 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 বুক হিসেবে হয়। এটা হচ্ছে both 1 and 2 is the right answer. The provisions of the fifth schedule of the Constitution of India shall not apply to the administration and control of the scheduled areas and scheduled tribes in, আচ্ছা, এটা হচ্ছে শিডিউল এরিয়া এবং শিডিউল টাইপের যে অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কোনটা কোনটা নেই। আচ্ছা, আমরা যদি শিডিউল ফিফথ শিডিউল, আচ্ছা সিক্স শিডিউল যদি আমরা দেখি, অর্থাৎ স্কেডিউল সিক্স যদি আমরা দেখি দাদার, ঠিক আছে, স্কেডিউল সিক্স যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস অফ, কোথায় কোথায় বলা আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। অর্থাৎ এই চারটে যে স্টেট আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই চারটে স্টেটের জন্য আলাদা একটা আমার শিডিউল করা আছে, সেটা হচ্ছে শিডিউল সিক্স। ফিফথ শিডিউলের আন্ডারে এই চারটে স্টেট পড়ছে না, অর্থাৎ ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা পড়ছে। আসাম, ত্রিপুরা এইটা হবে না, আর মেঘালয়, মিজোরাম এইটা হবে না। তাহলে 2 and 3 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 2 and 3 এর জন্য আলাদা একটা স্কেডিউল আছে অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা হচ্ছে স্পেশাল প্রভিশন অ্যাড করা, যেটা আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের জন্য শিডিউল সিক্স এ বলা আছে। From which of the following country Indian constitution borrowed the feature of the written constitution? অর্থাৎ রিটেন কনস্টিটিউশনের যে ফিচার, সেটা কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এখানে যদি আমরা অপশন গুলো দেখি, ফার্স্টেই আসছে ইউএসএসআর, অর্থাৎ যেটাকে আমরা পরবর্তীকালে মানে বর্তমান দিনে আমরা রাশিয়া হিসেবে চিনি। তো ইউএসএসআর থেকে আমরা কি নিয়েছি, না ইউএসএসআর থেকে প্রথমেই আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের, সরি এক মিনিট, ইউএসএসআর থেকে প্রথমেই আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, এফডি হিসেবে লিখলাম, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, আর কি নিয়েছি ইউএসএসআর থেকে, আর নিয়েছি আমাদের কি বলে 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস এটা কিন্তু আমাদের অরিজিনাল কনস্টিটিউশনের পার্ট ছিল না, এটা অ্যাড হয়েছে কবে, বাই 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ এটা অ্যাড হয়। তখন ফান্ডামেন্টাল ডিউটিস কটা ছিল, 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল। পরবর্তীকালে ফান্ডামেন্টাল ডিউটিস 11 যেটা অ্যাড হয়, 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিস বাই 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 19 নয়, এটা 2000, 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে 2002, ঠিক আছে, যেখানে শিক্ষার 6 থেকে 14 বছরের শিশুদের এডুকেশনের কথা বলা হয়। আচ্ছা, 5 ইয়ার প্ল্যান বললাম ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। ইউএসএ থেকে কি নেওয়া হয়েছে, আচ্ছা ইউএসএ যদি আমরা দেখি, তাহলে দেখবো ফার্স্টেই নেওয়া হয়েছে আমাদের রিটেন কনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেওয়া হয়েছে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ,
অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, ভিপি লিখছি, ঠিক আছে। অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলেছি, আর দরকার নেই। আইডিয়া অফ প্রিয়াম্বল, এগুলো নেওয়া হয়েছে আমাদের ইউএস এর কনস্টিটিউশন থেকে। তাহলে রিটিন কনস্টিটিউশন আমরা অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের ইউএস এর কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আমরা কি দেখছি? এরপর দেখছি ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ আমাদের ব্রিটেন। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে ফার্স্টেই যদি আমাদের বলতে হয়, তাহলে সেটা হবে পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে বাইক্যামারাল লেজিসলেচার, ঠিক আছে। থার্ড হচ্ছে লোয়ার হাউস মোর পাওয়ারফুল, লোয়ার হাউস এলএইচ মোর পাওয়ারফুল, ঠিক আছে। ফোর্থ কি নেওয়া হয়েছে আমাদের? সিঙ্গেল সিটিজেনশিপ। আর কি নেওয়া হয়েছে? রুল অফ ল, মোস্ট ইম্পর্টেন্ট, রুল অফ ল। এইগুলোই আপাতত বাইক্যামেরাল লেজিসলেচার, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, লোয়ার হাউস মোর পাওয়ারফুল, সিঙ্গেল সিটিজেনশিপ, রুল অফ ল, স্পিকার অফ দ্য লোকসভা, আরেকটা অ্যাড করতে পারো এখানে। আচ্ছা, আরেকটা অপশন কি আছে আমাদের? জাপান। জাপান, জাপান থেকে কি নেওয়া হয়েছে আমাদের? না, জাপান থেকে নেওয়া হয়েছে কনসেপ্ট অফ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। কনসেপ্ট অফ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এটা আমাদের নেওয়া হয়েছে জাপান থেকে। তাহলে ইউএসএসআর দেখলাম, ইউএসএসআর থেকে মেন যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, 5 ইয়ার প্ল্যান নেওয়া হয়েছে। আর রিটেন কনস্টিটিউশন ইউএসএ থেকে নেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ, অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট, আইডিয়া অফ দ্য প্রিয়াম্বল, এগুলো নেওয়া হয়েছে আমাদের ইউএসএ থেকে। ইউকে থেকে যদি দেখি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, বাইক্যামেরাল লেজিসলেচার, লোয়ার হাউস ইজ মোর পাওয়ারফুল, সিঙ্গেল সিটিজেনশিপ, রুল অফ ল। আর জাপান থেকে আমি যদি দেখি, কনসেপ্ট অফ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এটা আমাদের নেওয়া হয়েছে জাপানিজ কনস্টিটিউশন থেকে। চলো, হুইচ অফ দ্য ফলোইং ডিটারমাইন্স দ্যাট ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল? এর মধ্যে কোনটা বলছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে একটা ফেডারেল কনস্টিটিউশন? আচ্ছা, রিটেন অ্যান্ড রিজিড কনস্টিটিউশন, এটা হবে না। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এটা ইউনিটারি ফিচারের মধ্যে পড়ছে, এর সঙ্গে ফেডারেল হওয়ার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। ভেস্টিং রেসিডুয়ারি পাওয়ার্স উইথ দ্য সেন্টার, এটাও একটা ইউনিটারি ফিচার। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, এটাই হচ্ছে আমাদের ফেডারেল স্ট্রাকচারের মূল ভিত্তি। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, এটা বলা আছে হচ্ছে আমাদের 7th শিডিউল। 7th শিডিউল আমরা যদি দেখি, সেখানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট বলা আছে। আর পার্ট হিসেবে যদি আমরা দেখি, তাহলে পার্ট হচ্ছে 11। পার্ট 11-এ আমাদের বলা আছে যে সেন্টার এবং স্টেটের মধ্যে রিলেশনের কথা, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি 7th শিডিউল দেখি, তাহলে আমরা দেখব ইউনিয়ন লিস্ট, যেখানে 100টা সাবজেক্ট আছে, আগে কটা ছিল? 97টা। স্টেট লিস্ট, যেখানে 61টা সাবজেক্ট আছে, আগে কটা ছিল? 66টা। আর আমাদের কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট যেখানে হচ্ছে আমাদের 52টা সাবজেক্ট আছে, আগে ছিল, সরি সরি সরি, 1 মিনিট, যেখানে আমাদের
52টা সাবজেক্ট আছে, আগে ছিল কটা? 47টা। ঠিক আছে, এবং এই কনকারেন্ট লিস্টটা হচ্ছে আমাদের নেওয়া হয়েছে যদি বলি, তাহলে এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেম অফ দ্য কান্ট্রি ফ্রম হুইচ দ্য কনস্টিটিউশনাল ফিচার্স অফ প্রসিডিওর ফর দ্য অ্যামেন্ডমেন্ট ওয়াজ বরোড। আচ্ছা, অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আমাদের সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে আমাদের অ্যামেন্ডমেন্টের প্রসিডিওর নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে আমরা আগেই আলোচনা করেছি, যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ। আচ্ছা, সিঙ্গেল সিটিজেনশিপ আমরা নিয়েছি এখান থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আমরা নিয়েছি এখানে বাইক্যামেরাল লেজিসলেচার, আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে লোয়ার হাউস ইজ মোর পাওয়ারফুল, আমরা এখান থেকে নিয়েছি স্পিকার অফ লোকসভা, আমরা এখান থেকে নিয়েছি রুল অফ ল। ঠিক আছে, সাউথ আফ্রিকা থেকে আমরা কি নিয়েছি? অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর নিয়েছি, তার সঙ্গে নিয়েছি ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ দ্য রাজ্যসভা। মেম্বার্স অফ দ্য রাজ্যসভার মেম্বারদের ইলেকশনের প্রসিডিওর সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। আমেরিকা থেকে আমরা কি নিয়েছি? আমেরিকা থেকে যদি দেখি, তাহলে আমরা দেখব আমেরিকা থেকে আমাদের রিটেন কনস্টিটিউশনের কনসেপ্ট নেওয়া, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কনসেপ্ট নেওয়া, আচ্ছা জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট নেওয়া, এর সঙ্গে কি নেওয়া, অফিস অফ ভাইস প্রেসিডেন্ট নেওয়া। ঠিক আছে, এর সঙ্গে হচ্ছে আইডিয়া অফ প্রিয়াম্বল নেওয়া। ওকে, আচ্ছা এবার জার্মানিতে যাই, ওয়েস্টমিনস্টার জার্মানি। ঠিক আছে, জার্মানির কনস্টিটিউশন থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস এফআর ডিউরিং ইমার্জেন্সি। আচ্ছা, এখানে একটা ভুল ধারণা অনেকের থাকে যে ইমার্জেন্সির যে কনসেপ্ট, সেটা আমাদের নেওয়া হয়েছে জার্মানি থেকে, কিন্তু নয়। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা আমাদের ছিল 1935, সেখান থেকে আমাদের ইমার্জেন্সির কনসেপ্ট নেওয়া হয়েছে। আর জার্মানি থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাসপেনশন অফ ইমার্জেন্সি, অর্থাৎ ইমার্জেন্সি যে সাসপেন্স হবে, ফান্ডামেন্টাল রাইটস যে সাসপেন্স হবে ডিউরিং ইমার্জেন্সি পিরিয়ড, সেইটা আমাদের বলা হয়েছে হচ্ছে এই সেইটা আমাদের নেওয়া হয়েছে জার্মানির কনস্টিটিউশন থেকে। ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ ওয়াজ অরিজিনেটেড। আচ্ছা, জুডিশিয়াল রিভিউর যে সিস্টেম, এটা কোন কনস্টিটিউশনে অরিজিনেট হয়েছিল? এটা আমরা আগেও দেখেছি ইউএস এর কনস্টিটিউশনে। ইউএস এর কনস্টিটিউশন থেকে আমরা রিটেন কনস্টিটিউশন নিয়েছি, আমরা আইডিয়া অফ প্রিয়াম্বল নিয়েছি, আমরা নিয়েছি জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট, আমরা নিয়েছি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কনসেপ্ট, আমরা নিয়েছি আহ আর কি ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, ব্রিটেন থেকে আমরা নিয়েছি কি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, বাইক্যামেরাল লেজিসলেচার, আচ্ছা অফিস অফ দা লোয়ার হাউস ইজ মোর পাওয়ারফুল, আচ্ছা এর সঙ্গে নিয়েছি রুল অফ ল, এর সঙ্গে নিয়েছি পোস্ট অফ দ্য প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, ফ্রান্স ফ্রান্স আমাদের আলোচনায় আসেনি এখনো। জার্মানি থেকে আমরা নিয়েছি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি। এবার যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ফ্রান্স। আচ্ছা, ফ্রান্স থেকে আমরা কি নিয়েছি? ফ্রান্স থেকে আমরা দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে কনসেপ্ট অফ রিপাবলিক, অর্থাৎ রিপাবলিক কথার অর্থ কি? আমাদের কোনো হেরিডিটারি হেড থাকবে না বা মোনার্কি থাকবে না, আমাদের হচ্ছে ইলেক্টেড হেড থাকবে, সেটা হচ্ছে রিপাবলিকের কনসেপ্ট। আর কি? আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। সরি, আইডিয়া অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি।
ফ্র্যাটার্নিটি, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রান্স থেকে নিয়েছি। In the concept of concurrent list, the Constitution of India is borrowed from the Constitution. আচ্ছা, গ্রেট ব্রিটেন থেকে আমরা অনেকবার আলোচনা করেছি, আরেকবার বলে দিই, সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেটা হচ্ছে আমাদের বাইক্যামেরাল লেজিসলেচার, সেটা হচ্ছে আমাদের স্পিকার, সেটা হচ্ছে আমাদের লোয়ার হাউস মোর পাওয়ারফুল, আর হচ্ছে আমাদের রুল অফ ল। ঠিক আছে, ইউএসএ থেকে আমাদের কি নেওয়া হয়েছে? রিটেন কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, আইডিয়া অফ প্রিয়াম্বল, আচ্ছা, জুডিশিয়াল রিভিউ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ঠিক আছে, অফিস অফ ভাইস প্রেসিডেন্ট ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এগুলো হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে আমাদের স্কিম অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, তার সঙ্গে নেওয়া হয়েছে রেসিডিউয়ারি পাওয়ার, যেটা ভেস্টেড থাকবে সেন্টারের ওপর রাদার দ্যান পার্লামেন্টের ওপর। ঠিক আছে, অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি? অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি কনকারেন্ট লিস্ট, যেটা আমাদের এখানে কোশ্চেন, কনকারেন্ট লিস্ট। তার সঙ্গে আমরা কি নিয়েছি? তার সঙ্গে আমরা নিয়েছি ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল, অর্থাৎ এই আইডিয়া অফ প্রিয়াম্বল যদি বলা হয়, সেটা নেওয়া হয়েছে আমাদের ইউএস এর কনস্টিটিউশন থেকে, আর ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল যদি বলা হয়, সেটা আমাদের নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, আর কি নেওয়া হয়েছে? জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট বা জয়েন্ট সেশন, সেই জয়েন্ট সেশনের কনসেপ্ট আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, the idea of residual powers in India constitution has been taken from the constitution of, এটা একটু আগেই আমি বলেছি, রেসিডুয়াল পাওয়ার কানাডা থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে দুটো জিনিস মেনলি নেওয়া হয়েছে, একটা হচ্ছে স্কিম অফ ফেডারেশন, আর একটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার, যেটা হচ্ছে সেন্টারের কাছে থাকবে রাদার দ্যান, এই পাওয়ারটা হচ্ছে কার কাছে থাকবে? আমাদের পার্লিয়ামেন্টের কাছে। ঠিক আছে, আচ্ছা, এই রেসিডুয়ারি পাওয়ারের আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 248, আর্টিকেল 248 মাধ্যমে রেসিডুয়ারি পাওয়ারের কথা বলা আছে। সাউথ আফ্রিকা হয়ে গেছে, জাপান হয়ে গেছে, ইউএসএ হয়ে গেছে। আচ্ছা, সাউথ আফ্রিকা থেকে আমরা কি নিয়েছি? অ্যামেন্ডমেন্ট নিয়েছি। ঠিক আছে, জাপান থেকে আমরা কি নিয়েছি? জাপান থেকে আমরা নিয়েছি হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, বাই ল। ইউএসএ অনেকবার হয়ে গেছে, আর বলছি না। হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অ্যান্ড দ্যার সোর্সেস ইজ রংলি ম্যাচড, এদের মধ্যে কোনটা ভুলভাবে ম্যাচ করা হয়েছে? জুডিশিয়াল রিভিউ এর কনসেপ্ট হচ্ছে আমরা প্রথমেই জানি, এটা হচ্ছে নেওয়া হয়েছে আমাদের ইউএস এর কনস্টিটিউশন থেকে। কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে আমরা পড়লাম। আর কি নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্টের সঙ্গে সঙ্গে? এখান থেকে নেওয়া হয়েছে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল। আর কি নেওয়া হয়েছে? আর নেওয়া হয়েছে আমাদের জয়েন্ট সেশন। আচ্ছা, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এটা হচ্ছে আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আইরিশ কনস্টিটিউশনটা আমাদের এখনো আলোচনা হয়নি। এই আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমাদের আরো কিছু জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে নমিনেশন অফ মেম্বার্স ইন রাজ্যসভা, নমিনেশন অফ মেম্বার্স ইন রাজ্যসভা বাই প্রেসিডেন্ট, এই জিনিসটাও আমাদের আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আর একটা হচ্ছে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। আচ্ছা, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট আর মেথড অফ রিমুভাল অফ সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট জাজেস, এটা কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। ওকে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএস কনস্টিটিউশন থেকে, এটা আমরা জানি। আর ফান্ডামেন্টাল ডিউটিস যদি বলা হয়, সেটা আমাদের নেওয়া হয়েছে ইউএসএসআর থেকে। ওকে, চলো, হুইচ অফ দ্য ফলোইং আইটেমস ইজ রংলি ম্যাচড, এদের মধ্যে কোনটা রংলি ম্যাচ আছে?
9th December 1947 কনস্টিটিউশন অ্যাসেম্বলিজ ফার্স্ট মিটিং। এইখানে ডেটটা ঠিক আছে, কিন্তু এই তারিখটা হচ্ছে 1946, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এইটা। কারণ 9th December 1946 আমাদের ফার্স্ট মিটিং হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ছিলেন আমাদের সচিদানন্দ সিনহা। ঠিক আছে, পরবর্তীকালে আমাদের প্রেসিডেন্ট হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি যেভাবে আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটা হচ্ছে ফ্রেঞ্চ প্র্যাকটিসের দ্বারা। ফ্রেঞ্চ প্র্যাকটিস কি জিনিস? না, আমাদের যে কোনো পাড়ার কিংবা ক্লাবের কিংবা যে কোনো মিটিং এর ক্ষেত্রে কি হয়, বয়োজ্যেষ্ঠ যিনি থাকেন, বয়স্ক যিনি থাকেন, তাকে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে বা সভাপতি হিসেবে মনোনীত করা হয় এবং আমরা সেটা সমর্থন করি। এটাই হচ্ছে ফ্রেঞ্চ প্র্যাকটিস, অর্থাৎ যিনি সবচেয়ে ওল্ডেস্ট মেম্বার থাকবেন, যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ থাকবেন, তিনি হবেন সভার সমিতি। সেম ভাবে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে ফার্স্ট মিটিং এ সচিদানন্দ সিনহাকে করা হয়। পরবর্তীকালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়ে আসেন প্রেসিডেন্ট। ঠিক আছে, বাকি ডেট গুলো যদি আমরা দেখি, 26th November 1949 পিপল অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড, ইনাক্টেড অ্যান্ড গেভ টু দেমসেলভস দ্য কনস্টিটিউশন, একদম ঠিক আছে। 24th January আমাদের লাস্ট মিটিং হয়েছে, যেখানে কনস্টিটিউশন ওয়াজ ফাইনালি সাইন্ড, একদম ঠিক আছে। 26 জানুয়ারি 1950, যেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে, মানে বিফোর ইন্ডিপেন্ডেন্ট। 1930 সালে যেটা পালন করা হয় লাহোর সেশনের পরে, সেই ইন্ডিপেন্ডেন্ট ডেতে আমাদের কনস্টিটিউশন কমেন্সমেন্ট ডে হিসেবে ইউজ করা হবে এবং এদিন রিপাবলিক ডে কনসেপ্ট আছে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং লজ হ্যাভ বিন রিপিলড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোনটি রিপিল হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার দ্বারা? অর্থাৎ এই 1935 এবং 1947 এর অ্যাক্ট কিন্তু আমাদের 26 জানুয়ারি 1950 অব্দি ছিল। ঠিক আছে, লিখে দিই, জানুয়ারি 1950 অব্দি ছিল। এই কনস্টিটিউশন লাগু হওয়ার পর থেকে এই দুটো অ্যাক্ট রিপিল হয়ে যায় এবং তার সঙ্গে আর কে রিপিল হয়? দ্য প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950, দ্য অ্যাবলিশন অফ প্রিভি কাউন্সিল জুরিসডিকশন অ্যাক্ট, এটা কিন্তু ছিল। রিপিল হয়ে যায় হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট 1950। তাহলে এটা হবে 1, 2 and 4, এই তিনটে অ্যাক্ট হচ্ছে রিপিল হয়ে যায়। The mind of the makers of the Constitution of India is reflected in which of the following? মাইন্ড অফ দ্য মেকার্স কিসের মাধ্যমে রিফ্লেক্ট করে? ফান্ডামেন্টাল রাইটস এ কিছু রাইটস এর কথা বলা আছে, ডিপিএসপি তে আমাদের কি কি করণীয় তার কথা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিজ এ হচ্ছে আমাদের কি কি কর্তব্য সেগুলোর কথা মনে করানো আছে, কিন্তু প্রিয়াম্বলে হচ্ছে সবকিছু দেখা আছে। তাহলে এটার অ্যান্সার হবে প্রিয়াম্বল, যেটা পুরো কনস্টিটিউশনের যে জিস্ট বা কনসেপ্ট, সেই কনসেপ্টটা লুকিয়ে আছে হচ্ছে প্রিয়াম্বলের মধ্যে। এবং এই আইডিয়া অফ প্রিয়াম্বল যদি বলা হয়, সেটা নেওয়া হয়েছে আমাদের ইউএসএ থেকে, এবং ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল যদি বলা হয়, সেটা নেওয়া হয়েছে আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, চলো, দ্য প্রিয়াম্বল অফ আওয়ার কনস্টিটিউশন রিডস ইন্ডিয়া অ্যাজ সোভারেন সোশ্যালি সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, অর্থাৎ ফার্স্ট অপশনটাই ঠিক আছে, বাকিগুলো সোভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, এটা হচ্ছে একদম সঠিক ক্রনোলজি। ঠিক আছে, the preamble of Indian Constitution adopted on 26th November 1949 did not include the terms, অর্থাৎ কোন টার্মস গুলো ইনক্লুড ছিল না? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে টার্ম আমাদের 1950-এর 26শে জানুয়ারি ছিল না। তাহলে এই তিনটে টার্ম কবে অ্যাড হয়? এটা হচ্ছে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয় সোশ্যালিস্ট, ইন্টিগ্রিটি এবং সেকুলার, এই তিনটে টার্ম। এই জন্য এই অ্যামেন্ডমেন্টটাকে কি বলা হয়? মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন বলা হয় এটাকে। তাহলে 1, 2 and 3, 1, 2 and 3 অপশন is the right answer. Consider the following statements about the preamble of the Constitution. The objective resolution proposed by Pandit Nehru ultimately became the preamble. এটা একদম ঠিক।
অবজেক্টিভ রেজলিউশন ফার্স্ট যেদিন মুভ ঠিক বলবো না, ফার্স্ট যেদিন ইন্ট্রোডিউস করা হয় সেটা হচ্ছে 13 ডিসেম্বর। ইন্ট্রোডিউস করা হয় 13 ডিসেম্বর 1946, এবং এটাকে পাস করা হয় বা মুভ করা হয় কবে? 22 জানুয়ারি 1947। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন মুভ করানো হয়। ইট ইজ নট জাস্টিসিয়েবল ইন নেচার, এটা ঠিক আছে। ফলোইং স্টেটমেন্ট অফ দ্য প্রিয়াম্বল দ্য কনসিকুয়েন্স, আচ্ছা। ইট ক্যান নট বি অ্যামেন্ডেড, এটা ভুল আছে, এটাকে অ্যামেন্ড করা যায় এবং একবার অ্যামেন্ড হয়েছে সেটা আমরা দেখলাম 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, যেখানে সোশ্যালি, সেকুলার এবং ইন্টিগ্রিটি টার্ম তিনটে অ্যাড করা হয়েছে। ইট ক্যান নট ওভাররাইড দ্য স্পেসিফিক প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন, আচ্ছা, এটাও ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 1, 2 and 4, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1, 2 and 4, অর্থাৎ পণ্ডিত নেহেরু এটাকে অবজেক্টিভ রেজলিউশন পাস করেছেন, যেটা আমাদের প্রিয়াম্বল হয়েছে। ইট ইজ নট জাস্টিসিয়েবল ইন নেচার, এবং এটা স্পেসিফিক প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশনকে ওভাররাইড করতে পারে না। হুইচ অফ দ্য ফলোইং অ্যাট্রিবিউট ইন প্রিয়াম্বল স্টেটস দ্যাট নো ওয়ান শুড ট্রিট এ ফেলো সিটিজেন অ্যাজ ইনফেরিয়র, অর্থাৎ কাউকে অচেনা বা ইনফেরিয়র ফিল করানো যাবে না, এটা কিসে বলা আছে? এটা হচ্ছে কিসের দ্বারা বোঝানো হয়েছে? যে ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ, সেই ফ্র্যাটার্নিটির দ্বারা আমাদের এই নো ওয়ান শুড ট্রিট অ্যাজ এ ফেলো সিটিজেন অ্যাজ ইনফেরিয়র এই কনসেপ্টটাকে নেগলেক্ট করা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, হোপ ইউ এনজয়েড দ্য সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ, মেক শিওর টু গিভ এ লাইক। টাটা।